দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24-এ আজকের এই অনুষ্ঠানে। ভ্যাট দিবস এবং ভ্যাট সপ্তাহ উপলক্ষে আমরা এই স্পেশাল এই অনুষ্ঠানটি আপনাদের জন্য আয়োজন করেছি, যেখানে আমরা আজকে আমাদের অতিথি হিসেবে আমাদের এখানে উপস্থিত রয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারের রংপুরের কমিশনার জনাব অরুণ কুমার বিশ্বাস, যিনি আমাদেরকে ভ্যাট সপ্তাহ এবং ভ্যাট সংগ্রহ অভিযান কিংবা কী অবস্থায় দেশের ভ্যাট চলতি অবস্থায় রয়েছে সেই বিষয়গুলো আমাদেরকে তুলে ধরবেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। সময় মতো নিবন্ধন দিব, সঠিকভাবে ভ্যাট নেব, এবারে আপনাদের প্রতিপাদ্য। প্রতি বছরে কিন্তু আপনারা এই সপ্তাহটুকু আয়োজন করেন। এবারে এই সপ্তাহের আপনাদের মূল প্রতিপাদ্যের উপর ভিত্তি করে কি কি কার্যক্রম আপনারা গ্রহণ করেছেন সেটা একটু জানাবেন। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, এবারে জাতীয় রাজস্ব বোর্ড মূলত নিবন্ধন উপর জোর বা গুরুত্ব আরোপ করেছেন, কারণ আপনি জানেন যে কোনো ভ্যাটেবল পণ্য বা সেবা যিনি প্রদান করবেন তাকে অবশ্যই ব্যবসা শুরুর সাথে সাথে তাকে কিন্তু নিবন্ধন গ্রহণ করতে হয়। তার মানে এক ধরনের বৈধতা জাতীয় রাজস্ব বোর্ড তখন পেয়ে থাকে যে ঠিক আছে, আপনি সেবা দেন বা যে কোনো পণ্য উৎপাদন শুরু করবেন, আপনাকে নিবন্ধন নেওয়া মানে আপনি সরকারের যে আমাদের ভ্যাট বিষয়ক যে আইন এবং বিধিমালা রয়েছে আপনি তার সঙ্গে সহমত পোষণ করছেন। এবং তখন আপনি জানেন শুধু নট অনলি ইন বাংলাদেশ, সারা বিশ্বে আপনি দেখবেন যে এই কোনো কোনো জায়গায় জিএসটি বলা হয়, আমাদের দেশে ভিএটি বলা হয়, ভ্যালু অ্যাডেড ট্যাক্স অথবা মূল্য সংযোজন কর বা মূসক। এটি এখন আমাদের জন্য খুব কোনো অপরিচিত শব্দ নয়, কারণ আমরা জানি যে 1991 থেকে কিন্তু এই ভিএটি সিস্টেম চালু হয়েছে। এর মধ্যে বেশ কিছু বাতাবরণের চেঞ্জ হয়েছে, এসেছে নতুন আইন, নতুন বিধিমালা, সব মিলিয়ে আমরা কিন্তু প্রাগ্রসর সময়কে সাথে নিয়ে আমরা এই ভ্যাট বিষয়ক যে ক্যাম্পেইন এর এগিয়ে নিয়ে যাচ্ছি। আরেকটি বিষয় প্রসঙ্গত বলতেই হয় যে ভ্যাট দিবস এবং ভ্যাট সপ্তাহ এটার উদ্দেশ্য কী? উদ্দেশ্য হলো জানান দেওয়া এবং আমাদের অর্থাৎ যারা সংগ্রহ করছেন রেভিনিউ এবং যারা ভ্যাট দিচ্ছেন রাজস্ব দিচ্ছেন তাদের মধ্যে একটা বোঝাপড়াকে নবীকরণ করা, যে এক বছর পরে আমাদের মধ্যে যদি কোনো ধুলো ময়লা জমে থাকে বা যদি কোনো চিন্তা বা চেতনার যদি কোনো দূরত্ব তৈরি হয়ে থাকে, সেটা কিন্তু আমরা এই ভ্যাট দিবস এবং ভ্যাট সপ্তাহের মধ্য দিয়ে আমরা সেই দূরত্বটাকে অনেকটা কমিয়ে এনে আমরা একই সুরে বলতে গেলে যে ভ্যাট বিষয়ক সঙ্গীত পরিবেশন করতে শুরু করি। আমি মনে করি যে এটা মোটেও খুব কষ্টকল্পিত ব্যাপার নয়, বরং একজন দায়িত্বশীল নাগরিক, একজন দায়িত্বশীল ব্যবসায়ী অবশ্যই ভ্যাটের নিবন্ধন গ্রহণ করবেন এবং তারপরেই তার ব্যবসা সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করবেন। পরিবর্তিত পরিস্থিতিতে আমরা বাংলাদেশকে দেখতে পেয়েছি, পরিবর্তনগুলো আসছে, পরিবর্তনের দিকে কিন্তু নজর দেওয়া হচ্ছে। এনবিআর-এর পরিবর্তন এবং ভ্যাট কিংবা ট্যাক্স এসব পরিবর্তন নিয়ে কিন্তু অনেক বছর আলোচনা হয়েছে এবং এবছর আমরা দেখতে পাচ্ছি সেই পরিবর্তনগুলো চোখের সামনে চলে আসছে এবং সবাই খুব পজিটিভলি জিনিসগুলোকে নিচ্ছে। আপনারা আপনাদের এই পরিবর্তনগুলো ব্যবসায়ীদের মাঝে কীভাবে ছড়িয়ে দিয়েছেন? কারণ এক ধরনের দূরত্ব কিন্তু একসময় ছিল, সেই দূরত্বটা কমিয়ে আনার কথাও কিন্তু আপনারা বলছেন। অনেক কিছু পরিবর্তন আসছেন, ছোট ছোট পরিবর্তনগুলো একটু জানতে চাই। এখানে আমি যেটা বলি যে পরিবর্তন, এটা বলা হয়ে থাকে যে চেঞ্জ ইজ অনলি পার্মানেন্ট থিং, পরিবর্তন আসবেই। যারা খুব স্মার্ট এবং ম্যাচিওর ওয়েতে ব্যবসা করতে চান বা আমাদের এনবিআর, আমরা তো দাবি করতে চাই যে কোনো পরিবর্তনকে স্বাগত জানাও এবং এই যে চেঞ্জ, এটা ইট মে নট বি এ চ্যালেঞ্জ, এটা আমাদের জন্য অপরচুনিটি হতে পারে। তো যেই পরিবর্তনগুলো আপনি যেটি বলছিলেন যে আমাদের মধ্যে এসেছে, সেটি হলো যে ডিজিটালাইজেশন। আপনি জানেন যে আগে আমাদের একজন ব্যবসায়ী যদি ব্যবসা করতে চাইতেন, সেই নিবন্ধনের জন্য তাকে নিজে অনেকগুলো বলতে গেলে একটা ব্রিফকেস ভর্তি করে কাগজপত্র নিয়ে তাকে ভ্যাট অফিসে যেতে হতো। তারপরে সেখানে গিয়ে তার অফিসারের মুখোমুখি হতে হতো, বিভিন্ন ফর্ম পূরণ করতে হতো। সেখানে এক ধরনের আমি বলবো যে ভুল বোঝাবুঝি হওয়ার সুযোগ ছিল, আমরা যে শব্দটা বলে থাকি হয়রানি, সেটার একটা সুযোগ তৈরি হতো। কিন্তু এখন যেটা হয়েছে, এখন আপনি বাংলাদেশে বিজনেস করবেন, নট নেসেসারিলি আপনাকে এখানে থাকতে হবে, আপনি বিশ্বের যে কোনো জায়গায় বসে, ইভেন আমরা যদি আরেকটু স্বপ্নবিলাসী হই, মঙ্গল গ্রহে গিয়েও আপনি একই কাজ করতে পারবেন, যখন আমাদের এই ইন্টারনেটের সুবিধা আরও বেশি সুদূর প্রসারী হবে। অর্থাৎ মোদ্দা কথা হলো এই যে আপনি এখন ঘরে বসে ব্যবসা করতে পারছেন, আপনার একটা ল্যাপটপ কিংবা একটা যে কোনো একটা ইন্টারফেস হলেই হবে, সেখানে বসে আপনি আপনার নির্দিষ্ট ফর্মটি পূরণ করবেন এবং সেটা পাঠিয়ে দিবেন, সেন্ড বাটনে ক্লিক করে তার 24 থেকে 48 ঘন্টার মধ্যে কিন্তু রেজিস্ট্রেশন পাওয়ার সুযোগ রয়েছে। এটা নিবন্ধনের ক্ষেত্রে বললাম। একইভাবে ভ্যাট কীভাবে আপনি প্রদান করবেন? আগে যেটা হতো, আপনি ব্যাংকে যেতেন, তারপরে সেখানে ব্যাংকে কিউ আপ করতে হতো, লট অফ প্রবলেমস, হ্যাসেলস, সময় চলে যেত। এখন আপনি সেটা বিভিন্ন মাধ্যমে করতে পারছেন। আপনি সেটা ই ক্যাশ সিস্টেম, যেটাকে আমরা বলি ই পেমেন্ট, আপনি সেখানে বিকাশের মাধ্যমে করতে পারছেন এবং সেটা হচ্ছে একেবারে সঠিক, যথাযথ এবং সময় সাশ্রয়ী। আমরা ইজ অফ ডুইং বিজনেসের কথা বলি। আপনি একটা কাজ করবেন, ব্যবসায়ীরা সাধারণত ভ্যাট অফিসে আসতে ভয় পায় কেন? তারা মনে করে যে ওখানে গেলেই আমাকে বিভিন্ন রকমের প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং আমি যেটা করতে চাই সেটাকে বাধাগ্রস্ত করা হবে। এখন কিন্তু তা নয়। আমরা বলি নিজের ভ্যাট নিজে দিবেন, নিজের ব্যবসাও আপনি নিজেই করবেন।
অর্থাৎ আপনার এর জন্য খুব জ্ঞানী বুদ্ধিমান হওয়ার দরকার নাই। যিনি ফেসবুক অপারেট করছেন, যিনি ইমেইল চালাচ্ছেন, ইমেইলের একটা বিষয় যেহেতু আছে, আপনি জানবেন যে আপনার কাজগুলো কীভাবে করতে হয়। ফর্মগুলো অত্যন্ত সহজ সরল এবং আপনি জানেন রিসেন্টলি ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো, এটা যদিও কাস্টমসের বিষয়, তাও আমি একটু এর সাথে রিলেট করতে চাই, সেখানে ভ্যাটেবিলিটি রয়েছে। অর্থাৎ এক সিঙ্গেল বাতায়ন, একই জায়গায় আপনি বিভিন্ন ধরনের যে ফর্মসগুলো সেখানে আপনি পাবেন এবং সাবমিট করতে পারবেন। মোদ্দা কথা হলো এই ডিজিটাইজেশনের কিন্তু কোনো ব্যত্যয় নেই, আমরা সেটাকে প্রাধান্য দিয়ে এগোচ্ছি। আপনি কথার সূত্র ধরে বলছি যে আপনি বলেছিলেন ডিজিটালাইজেশনের কথা, সিঙ্গেল উইন্ডোর কথা, অর্থাৎ আমরা জানি যে একটা পেজের মধ্যে কিন্তু এখন সব কিছু চলে এসেছে। এই পরিবর্তনগুলো এবং ডিজিটালাইজেশনের জন্য কিন্তু খুব একটা জ্ঞানেরও প্রয়োজন হয় না, কিন্তু আমরা এখন পর্যন্ত নিজেদের মনের ভেতরে মনের শত্রু বা মনের বাঘ এখনও কেন আমাদের খায় ভ্যাট দেওয়ার সময় এসে? ওকে, ধন্যবাদ। এটা খুবই জাস্টিফাইড একটা কোয়েশ্চেন। দেখেন, আমি যদি আমার নিজেকেই প্রশ্ন করি যে আমি ধরেন কোনো একটা জায়গার জন্য ভিসা অ্যাপ্লিকেশন যখন পূরণ করব, আমাদের মাইন্ডসেটটা কেমন থাকে? আমরা কিন্তু একটা স্বপ্ন কল্পনার মধ্যে থাকি যে না, ভিসা হবে, সেই দেশে যাব উইথ ফ্যামিলি অথবা উইদাউট ফ্যামিলি, সেখানে গিয়ে নতুন নতুন জায়গা দেখব, জিনিস দেখব। এক ধরনের আমি এটাকে বলতে চাই যে এই যে ইচ্ছা, এই যে স্বপ্ন, এটা কিন্তু বপন করতে হয়। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, ইন সাম কেসেস আমি দেখেছি, আমাদের সব ব্যবসায়ীর কথা বলবো না, কোনো ব্যবসায়ী এই কাজটি অর্থাৎ এই স্বপ্ন বিনির্মাণের ব্যাপারটি তাদের মধ্যে নেই। তারা মনে করে যে আগে তো ভালোই ছিল, আগে তো খাতা কলমে করতাম, পেন্সিল দিয়ে লিখতাম, ইরেজ করে আমি নতুন করে তথ্য সন্নিবেশ করতে পারতাম। আমি আগেই বলে নিয়েছি, এটা ম্যাক্সিমাম বিজনেসম্যান এমন নয়। কিছু যারা হয়তো সৎভাবে ব্যবসা করতে চান না, তারা অনেক সময় মনে করেন যে ডিজিটাইজেশনের কিছু প্রবলেম কিন্তু আছে। আপনি একবার যে তথ্য দিবেন সেটা কিন্তু রেকর্ডেড হয়ে যায়, নট অনলি উইথ দ্য ভ্যাট অফিসিয়ালস, সেটা এনবিআরে আসতেছে, এনবিআরের মাধ্যমে হয়তো ন্যাশনাল এক্সচেকারের সাথে কানেক্টেড হয়ে যাচ্ছে। সো তখন আপনি আর কিন্তু নিজেকে বলতে পারবেন না যে ভিএটিতে আপনি এত টাকা ভ্যাট দেখিয়েছেন। ওই ব্যক্তিই যখন ইনকাম ট্যাক্স পে করতে যাবেন, তখন কিন্তু চাইলে এটাকে আটকাতে পারবেন না, কারণ ওখানে কিন্তু ক্রস ভেরিফিকেশনের বিষয় আছে। আমরা কোনো ক্ষেত্রে সিম্পল অডিটিং সিস্টেমে গিয়ে কিন্তু আমরা ইনকাম ট্যাক্সের সঙ্গে কোরিলেট করি। সো এখানে স্বচ্ছতা, আমি বলতে চাই ডিজিটালাইজেশনের অন্যতম যদি আমি ব্যাখ্যা করতে চাই, সেখানে স্বচ্ছতা এবং একিউরেসি, আমরা যেটাকে বলি ট্রান্সপারেন্সি। আপনাকে কোনো অফিসার কি বললো না বললো বা কতক্ষণ উনি ফাইলটা আটকে রাখেন, আগে কিন্তু সেটা বোঝার উপায় ছিল না। আপনার ফাইলটা হয়তো 10 দিন উনি এমনি আটকে রেখেছেন, বাট আপনি যখনই ডিজিটালাইজড হবেন, বা যেটা আমরা এখন করছি, কোন অফিসারের কাছে কত ঘন্টা নথিটি বা আপনার যে পেন্ডিং কাজটি পড়ে রয়েছে, এটি কিন্তু কমিশনার দেখতে পাচ্ছেন, ইভেন কোনো ক্ষেত্রে আমাদের রেসপেক্টেড মেম্বার এবং চেয়ারম্যান মহোদয় দেখতে পাচ্ছেন। সো শুধুমাত্র বিজনেস পিপলরা যে আমাদের এই স্বচ্ছ আয়নার সামনে এসছেন তা নয়, এখন আমাদের কর্মকর্তা কর্মচারীদেরও কিন্তু দায়িত্ববোধে উদ্দীপ্ত হওয়ার এবং নিজেকে প্রমাণ করার একটা দায়বদ্ধ বা সুযোগ কিন্তু তৈরি হয়েছে। যদি বলেন সুযোগ অথবা চ্যালেঞ্জিং, অনেকে হয়তো মনে করেন যে আগেই তো ভালো ছিল। আমাদের কর্মকর্তারাও কেউ মনে করতে পারেন যে ফাইলটা ফেলে রাখতাম, নিজের কর্তৃত্ব জাহির করতাম। এখন কিন্তু সেটি নয়। আমি মনে করি যে একজন পাবলিক সার্ভেন্ট যেভাবে সার্ভ করা উচিত, সেইভাবে করার সময় এসেছে। এখন যদি এর কেউ ব্যত্যয় ঘটাতে চায়, তাহলে উনি পাবলিক সার্ভেন্ট হিসেবে টিকে থাকতে পারবেন কিনা আমি সন্দেহ পোষণ করি। ব্যত্যয়ের বিষয়গুলো কিন্তু সবসময় সামনে চলে আসে। আমরা খারাপ চিন্তাটা আগে করি, ভালো চিন্তাটা আমাদের এমনি পরবর্তীতে আসে, এটা আমাদের সাধারণ জাতিগতভাবে স্বভাব। সেখান থেকে বের হয়ে এসে এনবিআরের এই ধরনের পরিবর্তন ভ্যাট সিস্টেমটাকে আসলে কী ধরনের অবস্থায় নিয়ে যাচ্ছে? কারণ 2030-এ চ্যালেঞ্জের কথা বলা হচ্ছে, বেশ বড় ধরনের পরিবর্তন হচ্ছে অর্থনীতিতে। অন্তর্বর্তী সরকারের এক ধরনের চ্যালেঞ্জ আছে, পরবর্তী সরকারের চ্যালেঞ্জ আছে। সব মিলিয়ে আপনারা কি জানেন যে এই ধরনের পরিস্থিতি আসলে বাংলাদেশকে আরও অনেক দূরে এগিয়ে নেবে? প্রশ্ন জটিল। আমাদের চেয়ারম্যান মহোদয় কিন্তু একটা কথা বলেন যে আমরা সঠিক হিসাবটা চাই। আইবাস সিস্টেম চালু হয়েছে, আপনি জানেন যে কত টাকা রেভিনিউ বাড়িয়ে বলার, ছড়িয়ে বলার সুযোগ নাই। আপনি কত টাকা আদায় করেছেন, কতগুলো চালান জমা হয়েছে, সবগুলো কিন্তু এখন আইবাস সিস্টেমে হিট করছে। আমরা এভরিডে এভরি মোমেন্ট যেটার রিয়াল টাইম যে ডেটা, সেটা কিন্তু আমরা এখন পাচ্ছি। তো এটা একটা স্বস্তির খবর যে আপনি যেটুকু পাচ্ছেন এটা সঠিক চিত্র। এটার পেছনে কোনো কি বলি আমরা যেটা বলি যে এক ধরনের ট্রান্সলুসেন্ট কিছু আলো কিছু ছায়া, সেরকম সুযোগ নাই। এখন আমরা দিবালোকের মতো দেখতে পাই কতটুকু রেভিনিউ। তবে আপনি যেটি বলছেন যে ভবিষ্যতের যে সময়টা, অনাগত সময়ের যে চ্যালেঞ্জ, সেটির জন্য আমরা কতটা প্রস্তুত, তো সেক্ষেত্রে বলতে হয় যে আপনি জানেন যে এটা তো ভ্যাট একটা স্বনির্ধারণী খোদ খালাস পদ্ধতি। এখানে আপনি জানবেন যে আপনি কতটুকু ভ্যাট দেওয়ার মালিক, কতটুকু দিতে হবে। কিন্তু ভ্যাট তো শুধুমাত্র লোকাল উৎপাদন ব্যবস্থা হলেও এটা কিন্তু ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আছে আপনার ইম্পোর্টের সঙ্গে। এখন এটা সত্য, যে কোনো কারণেই হোক, পরিস্থিতিগত বা বিভিন্ন কারণে হতে পারে যে এখন কিন্তু ইম্পোর্টের একটু নিম্নগামিতা রয়েছে। তো তার মানে হলো কাঁচামাল কম আসছে। তো এটা প্রসেস হয়ে যে ভ্যালু অ্যাড হবে, এবং সেই ভ্যালু অ্যাড হওয়ার পরে যে আমরা ভ্যাটটুকু পাবো, যেই রেভিনিউ পাবো, সেটা কিন্তু কিছুটা অ্যাডভার্সলি কিন্তু এফেক্টেড হচ্ছে। তো আমরা চাই যে
আমাদের যারা ব্যবসা করছেন তারা বেশি বেশি আমদানি করবেন কাঁচামাল, সেটা দিয়ে আমরা এখানে উৎপাদন ব্যবস্থা হবে, সেখানে প্রচুর জনবল, তারা কিন্তু এখানে মনোবল খুঁজে পাবেন, কাজ পাবেন, সেটাকে কিন্তু দেখতে হবে। একটা জিনিস কিন্তু আমরা প্রায় ভুলে যাই যে রেভিনিউ কিন্তু শুধু রেভিনিউ নয়, রেভিনিউ বেশি পাচ্ছেন মানে বেশি বেশি মানুষকে আপনি কিন্তু কর্মক্ষম করে তুলছেন। অনেক মানুষ কিন্তু বেকারত্বের যে দুর্বিষহ অবস্থা সেখান থেকে বেরিয়ে আসতে পারছে। সো এটা ওয়ান আই দিয়ে দেখার সুযোগ নেই, আমাদের বাইফোকাল বা মাল্টিফোকাল দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে হবে যে ভ্যাটের মাধ্যমে কিন্তু একটা পরিবার স্বাবলম্বী হচ্ছে। চ্যালেঞ্জ থাকবে, আমি তো আবারও বললাম যে এই সময়টা কেটে যাবে বা ধরেন আরও ভালো সময় আসবে, কারণ বাঙালি খুব স্বপ্নবাজ এবং আমাদের প্রচুর জনগোষ্ঠী, এই জনগোষ্ঠীকে জনশক্তিতে রূপান্তরিত করবার জন্য অবশ্যই এনবিআর যে ব্যবস্থাগুলো নিচ্ছে আমরা আশা করছি এটার জন্য একটা সুদিনের জন্য আমরা অপেক্ষা করতে পারি। এবার একটু সমস্যার দিকে চলে আসি। ব্যবসায়ীরা কিন্তু আপনাদেরকে প্রশ্ন তুলেন, এই প্রশ্নটা কিন্তু এখন থেকে না, আঙুল তোলার এই অভ্যাসটুকু অনেক বছর ধরে। এই বছর এসে আসলে এই ধরনের অভ্যাস বা এই ধরনের যে বলা যেতে পারে যে অভিযোগগুলো রয়েছে সেগুলো খণ্ডানোর জন্য আপনারা কতটা প্রস্তুত, আর আপনারা তাদেরকে কী ধরনের সুবিধা দিচ্ছেন এই মুহূর্তে? ধন্যবাদ আবারও। আমি একটু আগে বলছিলাম আপনাকে যে আমি কিছু কিছু প্রশ্ন শুনতে পছন্দ করি, আই ওয়ান্ট টু ফেস দোজ কোয়েশ্চেন্স। আরেকটা হলো আমি কনফেস করতেও পছন্দ করি, আমাদেরও কিছু বক্তব্য থাকে, কিছু দুর্বলতা থাকে, ত্রুটি থাকে, সেগুলো চেপে না গিয়ে সেগুলো বলে ফেললে কিন্তু অনেক সমস্যার সমাধান হতে পারে। প্রথম কথা হলো, আপনি জানেন আমরা সবাই কিন্তু এদেশের মানুষ, আমরা যখন মনে করি যে আমার পকেট থেকে 2 টাকা বেরিয়ে যাচ্ছে, অনেস্টলি স্পিকিং এটা কিন্তু আমাদের কারো কাছে খুব ভালো লাগে না। আমরা যখন ইনকাম ট্যাক্সের মানে রিটার্ন জমা দিতে যাই, অনেকেই চেষ্টা করি যে কীভাবে একটু কম ট্যাক্স দিয়ে পারা যায়। আমরা সেখানে মাছের চাষ দেখাই, গাছের কাজ দেখাই, অনেক কিছু দেখাই। সব ক্ষেত্রে মিথ্যা তা নয়, কিন্তু এটা তো হয়েও থাকে। তো সেই জন্য বিজনেসম্যান যারা রয়েছেন, যারা খুব পেশাদারি, তো যাদের আছে প্রফেশনাল বিজনেসম্যান, তারা কিন্তু আমাদের দিকে আঙুল কম দেখান। তারা বরং বলেন যে ভাই এভাবে হলে আমাদের জন্য আর একটু ভালো হতো। কিন্তু অনেকে আছেন যারা ঠিক ব্যবসাটাকে ব্যবসার মতো করে করছেন না, তারা এটাকে একটা সুযোগ সন্ধানী একটা মনোভাব থাকে, তারা কিন্তু আমাদের প্রশ্ন মানে জর্জরিত করেন, লট অফ কোয়েশ্চেন্স তাদের, এটা কেন ওটা কেন, তারা বুঝালেও অনেক সময় বুঝতে চায় না। কিন্তু আমি তাদেরকে মেনে নিয়েই বলছি যে যদি আমার অফিসে কেউ আসে, আমি কিন্তু সবসময় পেশেন্ট হিয়ারিং দিই, শুনি তার প্রবলেমটা। আমি কখনো মনে করি না যে টেবিলের ওপাশে আছেন উনি আমার প্রতিপক্ষ বা উনি যা বলছেন সব ভুল কথা, এটা আমি কখনোই মনে করি না। এই বন্ধাত্ব আমার মধ্যে নাই। আমি চেষ্টা করি যে উনি কি বলে শুনি, তারপরে যতটা যৌক্তিক আমি সেইভাবে বিন্যাস করার চেষ্টা করি। কিন্তু এই যে যেটা হলো আমাদের, যদি আমি খুব নেগেটিভলি বলি যে আমলাতন্ত্র, আমরা অনেক সময় বলি যে আমলারা লোক খারাপ নয়, কিন্তু আমরা কেন ভাবি না সেও কিন্তু আপনার ভাই হতে পারে, আপনার আত্মীয়, কাছের মানুষ, আপনার পরিবারের মানুষ। এই যে মানসিক একটা সেটব্যাক রয়েছে, এটা থেকে বেরিয়ে আসতে হবে। আমার কাছে এসে তো খুব নেগেটিভ কথা আমি তো খুব একটা শুনি না, প্রায় 22 ইয়ার্স জব আমার হয়ে যাচ্ছে 10 ডিসেম্বরে ভ্যাট দিবসে। তো 22 বছরে আমি কিন্তু খুব হতাশ নই, বরং আমার ভালো লাগে যে না, দেশের মানুষ বিজনেস করছে, আমরা বাণিজ্য ঘাটতি কমিয়ে যাতে আমরা দেশেই আমাদের প্রয়োজনীয় যে জিনিসগুলো বা যে পণ্য সেগুলো যাতে আমরা উৎপাদন করতে পারি। আমি তাদেরকে সবসময় মনে করি যে তারা দে আর রোলিং দ্য উইল অফ দ্য ইকোনমি। এটা কিন্তু ভাবতেই হবে যে তারা চাকাটাকে সচল রাখছে। সো আমি অ্যাজ এ ভ্যাট অফিসিয়ালস আমি কিন্তু তার প্রতি সহানুভূতিশীল, যৌক্তিকভাবে সহানুভূতিশীল, এটা থাকতে হবে। এখানে ক্ষমতা দেখানোর কোনো সুযোগই নাই, কারণ আপনি ক্ষমতা দেখালে তো রেভিনিউ বাড়ছে না। যদি এমন হতো আমার কোনো কর্মকর্তা তাকে ক্ষমতা জাহির করলে রেভিনিউ বাড়বে, আমি কিছু বলতাম না, কিন্তু ফল হয় উল্টো। উনি এমনিতেই পকেটের টাকা দিতে কষ্ট পাচ্ছেন, তারপর যদি আপনি তাকে বাজে আচরণ করেন, আপনি যদি তাকে যৌক্তিকভাবে যদি তাকে কথা বলার সুযোগ না দেন, তাহলে উনি কিন্তু আপনার অফিসে আরও আসবে না, আপনি কিন্তু রেভিনিউ হারাবেন। দিন শেষে আমার কাজ কি? আই হ্যাভ টু অগমেন্ট আর ইনক্রিজ দ্য ভলিউম অফ দ্য রেভিনিউ। এটা যদি আমার উদ্দেশ্য হয়, তাহলে কাকে নিয়ে আমি কাজ করছি? বিজনেসম্যানদেরকে নিয়ে। অবশ্যই তাদের রিড্রেস দিতে হবে। এখানে আমি রিফান্ডের কথা বলি, এটি একটা অ্যাডভান্স ট্যাক্স একটা রয়েছে, সেটা কিন্তু ইম্পোর্টের স্টেজে ওনারা জমা দেন, এই সিস্টেমটা এখনও চালু আছে। ওটা এভার ইট ইজ, যখন ওনার এই রিফান্ডটা তৈরি হয় যে না উনি এই টাকাটা পাবেন, রিসেন্টলি আমাদের এনবিআর কিন্তু সদাশয় হয়ে এখন কিন্তু অনলাইনে রিফান্ড হচ্ছে, কোশ্চেনে কিন্তু কোনো সুযোগ নেই। আপনার টাকাটা জমা হয়েছে, আপনি অনলাইনে নিজে নিজে রিফান্ডের যে ফর্মটা সেটা আপনি সেখানে আবেদনটা করছেন, একজন রিভিউয়ার থাকবে, তারা দেখবে যে রিভিউ করার আগে দেখবে যে সব কাগজপত্র ঠিক আছে কিনা, সেটা কিন্তু অনলাইনেই হবে, আপনি কিন্তু 2 দিনও আটকায় রাখতে পারবেন না। সো এই রিফান্ড প্রসেস কিন্তু এখন অনেক ইজি। তবে এটা ঠিক যে টিদিং পেইন বলে একটা শব্দ আছে, দাঁত গজানোর ব্যথা। হ্যাঁ, যখন বাচ্চাদের দাঁত গজায় দেখবেন সে খালি বিভিন্ন কিছু চিবানোর চেষ্টা করে, সে এইটা হিকাপও বলতে পারেন। যে কোনো সিস্টেম চালু হতে একটু সময় লাগে। আপনি দেখবেন হুট করে আপনি যদি অন্য একটা ল্যাপটপ থেকে যদি আপনার ইমেইলে ঢোকার চেষ্টা করেন বা ফেসবুকে, ও কিন্তু আপনাকে 2-3টা কোয়েশ্চেন করবে, জাস্ট টু মেক শিওর দ্য পার্সন ইউ আর ট্রাইং টু হিট দিস জিমেইল এটা আপনি কিনা। এই হিকাপটা শুরুর দিকে একটু হয়, বাট এটা খুব দীর্ঘমেয়াদী না। এবং আপনি এখন আমাদের সাথে একমত হবেন যে ডিজিটালাইজড বাংলাদেশে
এখন কিন্তু আমাদের অনেক কাজই অনেক সহজ হয়ে গিয়েছে। এখন ভ্যাটের অফিসে অনেকেই আসেন না। আপনাদের টার্গেট দেয়া হতো যে এতটুকু আদায় করে নিতে হবে, আদায় করার বিষয়গুলো সামনে চলে আসে। টার্গেট ওরিয়েন্টেড কিংবা আপনাদের উপর চাপ সৃষ্টি করার বিষয়টিকে এখন থেকে সরে আসছে কিনা এনবিআর? কারণ আপনাদের উপর যদি চাপ পড়ে, সে চাপটা কিন্তু আপনারা চাবেন যে রিলিজ করতে বা ছেড়ে দিতে, ব্যবসায়ীরা যারা আছে সেখান থেকে টাকা উদ্ধার বা টাকাটা নিয়ে আসার জন্য। তখন কিন্তু অনেক ধরনের ঝামেলা হতেই পারে, ঝামেলা হয়ও, আমরা দেখেও এসেছি। এই জিনিসটা থেকে বের হতে আসতে পারছি কিনা? না, আমাদের এনবিআর হেড অর্থাৎ আমাদের চেয়ারম্যান মহোদয় কিন্তু আমাদের রেভিনিউ মিটিংয়ে প্রত্যেক মাসে বলেন যে আমরা সঠিক মতো কাজ করলে রেভিনিউ হলো লজিক্যাল কনসিকুয়েন্স, অর্থাৎ লজিক্যালি আসবে। আর আপনি যদি খুব সায়েন্টিফিক্যালি বলেন, এখানে টার্গেট বেঁধে দেওয়া একটু তো আনসাইন্টিফিক আমি বলবো এই জন্য, আপনি কিন্তু জানেন না যে আগামী দিনে, আগামী অর্থ বছরে, ফিসক্যাল ইয়ারে কী পরিমাণ রেভিনিউ আসতে পারে। হতে পারে যে আপনি যেটা চেয়েছেন তার চেয়ে অনেক বেশি রেভিনিউ আসলো, অনেক নতুন নতুন বিজনেস এন্টিটি গজিয়ে গেল, তৈরি হলো, তখন কিন্তু রেভিনিউ আপনি বেশি পাবেন। আবার যদি এমন হয় যে একটা ন্যাচারাল ক্যালামিটি হলো, একটা ধরেন আর্থকোয়েক হলো, তখন দুই একটা প্রতিষ্ঠান তো ঝরেও যেতে পারে। সো লজিক্যালি অ্যান্ড টেকনিক্যালি এই আপনার টার্গেট বেঁধে দেওয়াটা ঠিক অ্যাকসেপ্টেবল না। তবে কি আশা জাগানিয়া পরিস্থিতিতে এনবিআর আছে, আমরা কি বলতে পারি? ডেফিনেটলি। আমি তো আমার রংপুরের কথাই বলবো, আমার গত মাসেও তো 15% গ্রোথ, এটা যদিও এনবিআর আরও বেশি সেট করেছে, তো আমি পার্সোনালি বলছি যে 15% গ্রোথ ইটস নট এ জোক। এই বর্তমান সময়ে এটা একটু ডাবল ডিজিটে যারা আছেন আমার যারা কালিগ, দে আর ডুইং ভেরি ফাইন। আর সবচেয়ে বড় কথা, দিন শেষে বটম লাইন হলো যে আমরা সবাই ঠিকঠাক মতো বিজনেসটা করতে দিতে পারছি কিনা বা করতে পারছি কিনা। সো হতাশ হওয়ার কিছু নাই, আমি হতাশাকে বিশ্বাস করি না। তো মাঝে মাঝে হতে হয় যে আগে তো গ্রোথ আর একটু বেশি ছিল, হবে। আমি মনে করি যে এখনো সূর্য অস্ত যায়নি, সুযোগ আছে। যে আশাবাদ আপনিটুকু ব্যক্ত করেছেন অরুণ কুমার বিশ্বাস, আমরা আশা করছি সেই আশাবাদ নিয়ে বাংলাদেশ আরও অনেক দূর এগিয়ে যাবে। আমাদের রাজস্ব বোর্ডের যে ধরনের নীতি নির্ধারক এবং পরিস্থিতি রয়েছে, যে পরিবর্তিত পরিস্থিতিতে আপনারা এগিয়ে চলছেন, সেটা আরও সুদৃঢ় হবে। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনাকে অশেষ ধন্যবাদ, এবং সেই সঙ্গে চ্যানেল 24 এর যারা রয়েছেন কর্তা ব্যক্তি এবং যারা টেকনিশিয়ানস, সবাইকে আমি অশেষ ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ। দর্শক, ভ্যাট দিবসের অনুষ্ঠানে আজকে এ পর্যন্তই। আগামী পর্বে হয়তো বা আপনাদের সাথে আবারও কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।